এত ভেবে কী লাভ? স্বামীর পাশে থাকো, ভালোবাসা উজাড় করে পাওয়া এই তো সময়। চলে যাও 2-1 দিনের মধ্যে। পৌশি ভাবছে সত্যি সে কানাডা যাবে, কিন্তু একা কিভাবে যাবে তার ভয় হচ্ছে। আকশা উঠে দাঁড়ালো, বলল, পড়শি, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও, আজকে আমি আসছি। পৌশি হতবাক হলো, বলল, এই সময় কোথায় যাবে তুমি? আকশা আবারও হাসলো, বলল, আমার সময় ফুরিয়ে গেছে, যেতে হবে। আমার হবু জামাই অপেক্ষা করছে আমার জন্য। পৌশি বাধা দিল না আর আকশা চলে গেল নিচের গন্তব্য। পৌশি আবার একা, তাকেও তার গন্তব্য ফিরতে হবে। রাতে খাওয়ার মাঝে আরিবা বলে উঠল, সে কানাডায় ফিরে যাবে, তার ভার্সিটিতে মিস হচ্ছে। কিন্তু আলেশবা তাকে একা দিতে নারাজ। তখন আরিবা বলে উঠল, আমি একা কোথায়, আমার সাথে ভাবিও যাবে। সবার চোখে মুখে উচ্ছ্বাস, অথচ পৌশি পুরো থ। সে কখন বলল কানাডায় যাবে? অথচ গৌরবের চোখে মুখে উচ্ছ্বাস উপছে পড়ছে। অবশেষে তার ছেলের বিবি রাজি, সে কালকেই টিকিট কেটে নিবে। খাওয়া শেষ হতেই পৌশি অস্থির হয়ে পায়চারি করছে রুম জুড়ে। হঠাৎ তার মনে হলো আরব যাওয়ার আগে তাকে একটা খাম গিফট করেছিল, যেটা সে খুলেই দেখেনি। তাই চট করে সেই খাম হাতে নিল। খাম খুলতে যা দেখলো তাতে চোখ কপালে। মাই সুইট ওয়াইফ, আপনাকে স্বাগতম কানাডায় আসার জন্য। এখানে আপনার জন্য ভিসা, পাসপোর্ট ও টিকিট বুক করা আছে। যখনই মনে পড়বে আপনি আমার কাছে ছুটে আসবেন। আমার রুম ফুল দিয়ে সাজানো হবে দ্বিতীয় বাসরের জন্য। জলদি আসুন, আপনার অপেক্ষায় আছে আপনার লাভলি হাজব্যান্ড। ম্যাপল পাতার দেশ, কমলা আর হলুদে পাতায় কানাডার রাস্তাঘাট ভরে থাকে অন্যান্য ঋতুগুলোতে। কিন্তু শীত এখনও বিরাজমান অন্টারিওর শহরে। তাই তুষারে আবৃত এখনও গাছ থেকে শুরু করে রাস্তাঘাটও। মার্চ এলেই বসন্তের আগমন হবে। সকালের আলো ফুটতেই তারা কানাডার অন্টারিও এসে পৌঁছালো। এখানের সূর্যের আলোর দেখা মিলল না, কিন্তু অচেনা নগরীতে পা রাখতেই যেন অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো পৌশির। হিমেল বাতাসে গা শিউরে উঠল। মন বলছে এ যে তার স্বপ্নের শহর, এই শহরে তার প্রিয় মানুষ থাকে। তাই বুঝি এই শহরের বাতাসেও তার সুগন্ধি ভেসে বেড়ায়। লম্বা করে শ্বাস টানল সে, মুখের কোণে লাজুক হাসি। আরাম নেই সামনে, তবুও লজ্জারা আনাগোনা করছে তার শরীর জুড়ে। কি এক অদ্ভুত অনুভূতি! এটাই বুঝি ভালোবাসার টান। আরিবা নিচের লাগেজ টানতে ব্যস্ত। হঠাৎই চোখে পড়ল পৌশির উপর। সে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে, তার আর বাহিরের দিকে মুখ করে তাকিয়ে আছে নিষ্পলক। ঠোঁটের কোণে মুচকি হাসি। আরিবা হাসল। সে জানে এই হাসির কারণ। বিমানে কতবার জিজ্ঞাসা করেছে আর কত সময় লাগবে যেতে। সে ধৈর্য ধরে কতবার বলেছে ভাবি আর কিছু সময়। তার ভাইকে বলা হয়নি তারা কানাডায় আসছে, এটা তার ভাবির আইডিয়া। সে সারপ্রাইজ দেবে তার একমাত্র জামাইকে। অবশ্য সেও মনে মনে ভীষণ খুশি, তার ভাই চমকাবে ভীষণ, সাথে সেও একজনকে সারপ্রাইজ দেবে। গত 20 দিন বেশ কষ্টে ছিল, এবার আর নয়। সে বাসায় ফিরে বিকেলের মধ্যেই তাকে সারপ্রাইজ দেবে। গায়ে শীতের পোশাক, তাও জমে যাচ্ছে ঠান্ডায়। এখানে তাপমাত্রা সবসময় -15 ডিগ্রি থাকে। এটা পৌষেই জানা না থাকলেও আরিবার সব কিছুই জানা। তাই তো নিজের শীতের পোশাক পরিয়ে দিয়েছে পৌশিকে, তাও কাঁপছে। এত শীতলতা আর কখনো অনুভব করেনি সে। আরিবা হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসালো। গরম গরম কফি নিয়েছিল সব থেকে। গাড়িতে বসে পৌশিকে বলল, ভাবি কফি খেয়ে নাও, শরীরে আরাম অনুভব করবেই কিছু সময়ের মধ্যে। পৌশির ঠান্ডায় শরীর নুয়ে পড়ছে, তাই বিরক্তি না করেই কফি পান করতে লাগলো। সময় যেন ফুরাচ্ছেই না। গাড়িতে বসেছে প্রায় ঘন্টাখানেক, অথচ বাড়িতে কখন পৌঁছাবে তার ঠিক নেই। গাড়ির ভেতর হিটার অন করা, নয়তো বরফ হয়ে যেত এখনই। প্রায় 10 ঘন্টার জার্নি শেষ করে তাদের আসল ঠিকানায় এসে পৌঁছালো। সাদা আর ধূসর বর্ণের দ্বিতলা বিশিষ্ট বাড়ি। সামনে সুবিশাল জায়গা, ফুল ফল ও একপাশে সবজি বাগান করা আছে।
রাস্তার পাশে ম্যাপল গাছে ভরপুর, বাড়ির দ্বিতলার খোলা বারান্দা। এখানে অবশ্য গোলাকার টেবিল রাখা আছে, অন্য পাশে ঝুলন্ত দোলনা। তবে বাইরে প্রচণ্ড ঠান্ডা, দরজা জানালা আঁটোসাঁটো করে বন্ধ রাখা আছে। ঘরের ভেতরে হিটার অন করা। ভেতরে প্রবেশ করে পৌষের মন খারাপ হয়ে গেল। আরাপ নেই, তার অফিসে চলে গেছে। আরিবা তাকে সান্ত্বনা দিল, চিন্তা করো না ভাবি, আমি আছি না। তার কাছে বাড়ির ডুপ্লিকেট চাবি ছিল, সেটা দিয়েই দুজনেই ভেতরে প্রবেশ করেছে। কিন্তু পৌষের মন খারাপ যেন তরতর করে বেড়েই চলেছে। এতদিন পরে সেও আরাপকে দেখল না। কিচেন রুমে এসে পৌষের চোখ কপালে। দুপুরের খাবার রান্না করা আছে। সে আরিবাকে ডাক দিল। আরিবাও হতবাক, এত রান্না করেছে কার জন্য? আরাপ কি কোনোভাবে জেনে গেছে তারা কানাডায় আসছে? পৌষি ভাবনায় পড়ল, কিন্তু আরিবার বিচক্ষণ মস্তিষ্ক জানান দিচ্ছে তার ভাই অবশ্যই জানে। দুজনেই হালকা কিছু খেয়ে রুমে ফিরে এলো। পৌষি আরাফের রুমে প্রবেশ করতে গিয়ে আরেক ধাক্কা খেলো। রুম লক করা। সে আবারও আরিবাকে ডাক দিল। আরিবা এসে দেখে আসলেই তার ভাই রুমে বেশ ভালোভাবে লক করে গেছে। সে হতবাক, কিন্তু পৌষির মন বলছে অন্য কিছু। দরজা লকের পেছনে কি কারণ থাকতে পারে? আরিবা বলল, ভাবি তুমি আরাম রুমে এসে বিশ্রাম নাও তো, ভাইয়া এলে জিজ্ঞেস করা যাবে তখন। পৌষি দীর্ঘশ্বাস ছাড়ল, কি হচ্ছে তার সাথে বুঝতে পারছে না। সে সারপ্রাইজ দিতেই সে নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছে। আরাপ ফিরবে বিকেল 3টার দিকে। এখনও 4 ঘন্টা সময় আছে সে ফিরতে। আরিবার সাথে তার বিছানায় শুয়ে পড়ল। কালক্ষেপণ করল না তার ঘুমেও। মুহূর্তে রাত্রের ঘুম নামলো দু চোখ জুড়ে। ঘুম ভাঙল বিকেল 4টায়। দেয়াল ঘড়িতে সময় দেখে অবাকই হলো বেশ। এত ঘুমিয়েছে সে। আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে নামলো। প্রথমে আরিবাকে ডাক দিল, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। কিছুটা অবাক হলো, মেয়েটা গেল কোথায় তাকে রেখে। তারপর নিচে নামতেই চমকে উঠল আরেক দফা। আরাপ চলে এসেছে। মাইক্রো ওভেনে খাবার গরম করে টেবিলে পরিবেশন করে রাখছে সে। কি বলবে এখন? ধরা পড়ে আমতা আমতা করে সালাম দিল। আসসালামু আলাইকুম। আরাপও ফিরতি জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। এরপর পৌষে চুপ করে গেল। কি বলবে আর? নিচের ওড়না এক হাতে ধরে আঙুল দিয়ে মুচড়া মুচড়ি করছে সে। আরাপ এক পলক তাকালো, বলল, খেতে এসো, ঘুমাচ্ছ দেখে ডাকিনি তখন। পৌষি ভাবনায় পড়ল। আরাপ কি জানতো তারা আসবে? কিন্তু কিভাবে জানলো সে? আর আরিবা কোথায়? সে আবারও আমতা আমতা করলো। আরিবা কোথায়? তোমার ননদ তার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, চলে আসবে কিছুক্ষণ বাদে। পৌষি না চাইতেও মুখ খুলল। তার ভীষণ মন খারাপ। সে এখনো শটান হয়ে দাঁড়িয়ে আছে। আরাপ মৃদুস্বরে ডাকলো, চেয়ারে বসো, খাবার কিন্তু তাড়াতাড়ি খেতে হবে, এখানে খাবার দ্রুত ঠান্ডা হয়ে যায় কিন্তু। পৌষি মাথা নাড়িয়ে সায় জানালো। আরাভের পাশাপাশি চেয়ারে বসলো সে। দুটো আলাদা প্লেট রাখা তার সামনে। তার মুখ বলতে ইচ্ছে হলো, আমাকে খাইয়ে দাও সেদিন রাতের মতো। কিন্তু বাস্তবতা ভিন্ন। দেখলো তার জন্য প্লেটে আলাদা করে সব খাবারই পরিবেশন করা আছে। খিদে পেয়েছে ভীষণ, তাই কোনো রকম এসে খাবার গিলছে সে। কিন্তু মনটা ভীষণ খারাপ। আরাপটাকে দেখে একটুও চমকালো না। না জিজ্ঞেস করলো কেমন আছে সে, কিভাবে এত জার্নি করে এত দূর আসলো। না একটু কাছে টানলো, না বুকে জড়িয়ে ধরলো। সে বড্ড হতাশ হলো। আর চোখে আরাপকে দেখলো, সে নিশ্চিন্তে খাবার গিলছে। তা দেখে মনটা আরও হতাশ হলো। আরাভের কাছে যেন তার কোনো অস্তিত্বই নেই। সে খাবারটা দ্রুত শেষ করে বলল, শরীরের ক্লান্তি বোধ এখনো যায়নি, আবার একটু শুয়ে থাকবো। যাবো উপরে? আরাপ হুঁ বলে মাথা নাড়ালো। পৌষির মনটা যেন বিষিয়ে গেল এবার। কেমন মানুষ সে, কোনো হেলদোল নেই। সে এত দূর কার জন্য পাড়ি দিয়ে এসেছে। উপরে উঠছে এলোমেলো ভঙ্গিতে, পা দুখানাও কেমন ভার হয়ে আছে। পেছন থেকে তার জন্য একটা ডাক এলো। কফি খাবে? তাহলে শরীরটা আরাম পাবে।
সে না বলে আরাফের আবদারটা নাকচ করে দিল। আরিবা রুমে এসে আবারও শুয়ে পড়ল। এবার তো চোখে ঘুম নেই, জলে টইটুম্বুর তার চোখ চূড়া। হঠাৎই দরজায় শব্দ এলো, ভেবেছে আরিবা এসেছে, তাই বলল, ভেতরে না এসে শব্দ কেন করছো আবিরা? বিপরীতে এক নমনীয় স্বর ভেসে এলো। আরিবা নয়, আরাফ। পৌশি আর জবাব দিল না, ফাটা বেলুনের মতো মুখ চুপসে আছে তার। আরাফের উপস্থিতি টের পেয়ে এসে বিছানায় অন্যদিকে ঘুরে শুয়ে আছে। আরাফ ধীর পায়ে তার পাশে এসে বলল। পৌশির বাহুতে হাত রাখতে এসে তেতে উঠল। ডিস্টার্ব করো না তো, আমার ভালো লাগছে না। আরাফ বলে শব্দ করে সুর টানল। কিঞ্চিত শব্দে নিঃশ্বাস ছেড়ে বলল, কেউ চাইলে আমাকে জড়িয়ে ধরতে পারে, কিন্তু কত দূর থেকে এসেছে স্বামীকে একটু কাছে পাওয়ার জন্য, অথচ কাছে এসেও তার দূরত্ব বাড়িয়ে চলছে। আমি কিন্তু কিছু মনে করব না, সে যেন ঝটপট আমাকে জড়িয়ে ধরে। পৌশি আগের মতোই শুয়ে আছে। আরাফ কপট রাগ দেখালো, তাকে নিচের দিকে ঘুরিয়ে নিল। দু গালে নিচে দু হাত রেখে বলল, কাছে এসেও এত অভিমান করো কেন? নিজে থেকে কি একবারও জড়িয়ে ধরতে পারো না? নিজের স্বামীকে একবার ভালোবাসিও বলতে পারো না? কেমন বউ তুমি? আমি দুপুর একটাই বাসায় এসেছি, সেই তখন থেকে কিন্তু দীর্ঘ 2.5 ঘন্টা তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি। তুমি ক্লান্তিতে ঘুমে বিভোর, তাই আমি ইচ্ছে করে ঘুম ভাঙাইনি তোমার। এত দূর জার্নি করছো দেখে কাছে এসেও নিজ থেকে কাছে আসো না কেন? তুমি না আমাকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল? কিসের সারপ্রাইজ দিব? তুমি তো জেনেই গেছো আমরাই আসবো। কিভাবে জানলাম জিজ্ঞেস করবে না? কিভাবে? তোমার টিকিট ভিসাতে লাগতেই অটো মেসেজ এসেছে আমার ফোনে, সেইভাবেই জেনেছি। তুমি আমাকে বলনি, যখন ধরেই নিলাম সারপ্রাইজ দেবে। আচ্ছা ঠিক আছে, এবার তো একটু হাসো। আমি কিন্তু সত্যিই সারপ্রাইজ হয়েছি যখন মোবাইলে মেসেজ দেখেছি। কখন আসবে সেই অপেক্ষায় রাত কাটিয়েছে এই 3 দিন। পৌশি চোখ তুলে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। আরাফ ফের বলে উঠল, চলো তোমাকে আমি আসল সারপ্রাইজটা দেখাই। এইটুকু বলে পৌশিকে কোলে তুলে নিল। পৌশি লজ্জায় আরাফের গলা চেপে ধরল। আরাফ নিজের রুমে নিয়ে এসে বলল, এবার চোখ তুলে তাকাও তো পৌষ মাস। পৌশি তাকাতেই চমকে উঠল। ফুলের গন্ধে পুরো রুম মোমো করছে। হরেক রকমের গোলাপ দিয়ে সাজানো রুম, আছে সাদা লিলি ফুলও। সে শুকনো ঢোকিলে বলল, তুমি ফুল দিয়ে রুম সাজিয়েছো কেন? আমি ভেবেছি নিছকেই মজা করছো আমার সাথে। আরাফ মৃদু হাসল। পৌশিকে পেছন থেকে আলগোছে জড়িয়ে ধরে বলল, আমার কাছে প্রতিদিনই স্পেশাল, তাই আজকের দিনটাও স্পেশালভাবে মনে রাখতে চাই। বুঝেছো মিসেস আরাফ? বিকেল গড়িয়ে সন্ধে নামলো, অথচ এখানে সন্ধে আর সকাল দুটোই এক মনে হয়। ঘড়ির কাঁটায় বিকেল 5টা ছুঁই ছুঁই। আচমকাই পৌশির ঘুম ভাঙল। বাহিরে ঠান্ডা হিমেল বাতাসে শোর শব্দ শোনা যাচ্ছে। তুষার ঝড়ের সাথে বাতাসের বেগ প্রচণ্ড বেড়েছে। পৌশির মাথা ব্যথা করছে। এক হাত কপালে রেখে কোকিয়ে উঠল। তার মৃদুস্বরে আর্তনাদে আরাফেরও ঘুম ভাঙল। সে মাথা উঠিয়ে নিচের মুখ পৌশির সম্মুখে রেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে? পৌশির ধরা গলা, মাথা ব্যথা করছে। আরাফ আড়মোড়া ভেঙে উঠল। রুমের হিটারের তাপমাত্রা আবার কিঞ্চিত বাড়ালো। পৌশির কপালে হাত রেখে চিন্তায় পড়ে গেল সে। হতাশার সুরে বলল, সরি, তোমাকে এত শীতের মাঝে এখানে নিয়ে আসা একদম উচিত হয়নি। পরিবেশ পরিবর্তন তোমার শরীর নিতে পারবে না। এখানে তাপমাত্রা সবসময় মাইনাসের নিচে থাকে। রাতে আরও বেশি ঠান্ডা পড়বে, তোমার শরীর গরম হয়ে আছে, এখন জ্বর আসবে বোধহয়। স্বামীর এহেন কথায় শুকনো ওষ্ঠুদয় এলিয়ে হেসে উঠল পৌশি। কপালের হাত সরিয়ে বলল, তুমি অহেতুক চিন্তা করছো আরাফ ভাই, আমার কিচ্ছু হবে না। কি বললে ভাই? পৌশি জিব্বা কামড় দিল, বিড়বিড় করলো নিচে নিচে, তাহলে কি ডাকবে সে? ওগো শুনছো ময়নার বাপ? কিন্তু তাদের তো বাচ্চা নেই। ভাবতে ভাবতে গিয়ে নিজেই শুকনো ওষ্ঠদয় টিপে হাসল। আরাপ নিষ্পলক তাকিয়ে আছে পৌশির দিকে। মুখ টিপে হাসিটা নজরে এলো তার। দৃশ্যটা উপভোগ করলো। পৌশির কপালে আলতো করে চুমু খেলো। কানের কাছে ফিসফিস করে বলল, ভাই ডাকো আর যাই করো, আমার বাচ্চাদের মামা বানাতে যেও না কিন্তু।
তারপর আরাপ আলগোছে উঠে গেল বিছানা ছেড়ে। ফের বলল, আমি আসছি, ততক্ষণ শুয়ে থাকো। পৌষি কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। আরাফের ছোঁয়ায় কেমন যেন জাদু মেশানো। তার ব্যথা কিছুটা কমতে শুরু করেছে। ইচ্ছে করছে ফের আবদার করতে, আর একটা চুমু খাও তো ইঞ্জিনিয়ার সাহেব, তোমার বউয়ের ঔষধ তো তুমি। কিন্তু সেই কথা মুখেই রয়ে গেল। আরাপ ততক্ষণে রুম ছেড়ে পগার পার। আরাপ নিচে নামতেই আরিবাকে দেখে থমকে গেল। কেমন উদ্ভ্রান্তের মতো সে ঘরে ঢুকছে, চোখ মুখ আতঙ্কিত। সে মনের কথা না চেপে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এমন পাগলের মতো ছুটে এলি কেন? আরিবা ভয়ে চোখ গোল গোল করে তাকালো। এভাবে ভাইয়ের সাথে দেখা হবে ভাবেনি সে। আমতা আমতা করে বলল, ফ্রেন্ডের সাথে মজা করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেল টেরই পাইনি। বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল। একটু নয়, অনেকটাই দেরি করেছিস। ভাইয়ের জবাব না দিয়েই আরিবা হাই তুলল, বলল, ভাইয়া ভাবি কোথায়? রুমেই আছে। ফের আরিবা বলে উঠল, তুই কিচেনে যাচ্ছিস? আমার জন্য একটা কফি নিয়ে আসিস তো। আরাব বোনের কথায় কিঞ্চিত ভ্রু কুচকালো। ফের জবাব দিতে গিয়ে দেখতে পেল তার বোন নিচের রুমের দিকে অগ্রসর হচ্ছে। তার মন খচখচ করছে, এত দেরি করে আসার কারণটা কি? কিন্তু তা নিয়ে আর বেশি ঘাটালো না, কিন্তু বলে উঠল, যদি পারিস একবার পৌশিকে দেখে আসবি, ওর বোধহয় জ্বর আসবে। আরিবা চমকে উঠল। ভাইয়ের কথার জবাব না দিয়ে টিপ্পনি মারল সে। জ্বর না উঠে কই যাবে? জামাই পাগলা একটা বউ, দেশে তো নিজের যত্ন নেয়নি, এখন জামাইকে কাছে পেয়ে জ্বর হুড়মুড় করে চলে এলো। বুঝছো ভাইয়া? আরাব ঠায় দাঁড়িয়ে আছে, দু চোখে লজ্জা আনাগোনা করছে তার। বোন তার বড্ড নির্লজ্জ হয়ে যাচ্ছে দিনকে দিন। আরিবা ভাইয়ের দিকে এক পলক তাকালো। আরাব ইতস্তত করছিল, ইতিউতি করে অন্যদিকে মুখ ঘোরালো। তখন আরিবা ভাইয়ের এমন লজ্জামাখা মুখ দেখে নিচেই মুখ টিপে হাসলো। নিশুতি রজনী, পৌষের জ্বর ক্রমেই বেড়ে চলেছে। আরাব মাথায় পানি দিয়েছে, কপালে জলপট্টি দিয়েছে, ডাক্তারকে কল করে ঔষধও আনিয়েছে, কিন্তু এত কিছু করেও তার জ্বর কমানো গেল না। রাত বাড়ার সাথে সাথে জ্বরের ঘোরে মেয়েটা আবল তাবল বকতে লাগলো। আরাবকে শক্ত করে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে উঠল, আরাফ ভাই, তুমি আমাকে ভালোবাসো না কেন? ও আরাফ ভাই, আমার চেয়ে তিতলি বেশি সুন্দরী, তুমি সবসময় ওই তিতলির প্রশংসা করো কেন? আরাব পৌষের মাথায় হাত বুলিয়ে দিল, বলল, আমি তোমাকেই ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না তো। পৌষি বিশ্বাস করল না। দু ঠোঁট উল্টে ফ্যাচ ফ্যাচ করে কান্নার শব্দ তুলল, বলল, তুমি আকশাকে কেন বিয়ে করবে বলেছ? তোমাকে আমি খুন করব আরাফ ভাই, তুমি খুব খারাপ ছেলে। আমি বিয়ে করব কখন বলেছি? তুমি তো আমার একমাত্র বউ। তাহলে আমাকে ছেড়ে কেন চলে এসেছিলে? আমি কিন্তু খুব দুঃখ পেয়েছি তখন। নিচের বুকের বাম পাশে হাত রেখে বলল, দেখো এখানে খুব কষ্ট হতো, তুমি আমাকে একটু ভালোবাসো না। আরাব পৌষিকে নিচের বুকের মধ্যে চেপে ধরল, মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, আমার বুকেও তোমার জন্য কষ্ট হতো, বিশ্বাস করো, তুমি ছাড়া আর কাউকে নিয়ে কখনো ভাবিনি। তোমাতেই শুরু, তোমাতেই শেষ। বুকে গুজে থাকা পৌষি বারবার নাক টানলো, বলল, তুমি পারফিউম ব্যবহার করো না কেন? তোমার পারফিউমের গন্ধ আমার খুব ভালো লাগে। আরাব তাজ্জব বনে গেল। নিজের দু হাত দিয়ে পৌষির থুতুনি আঁকড়ে ধরে বলল, কিন্তু তুমি যে বলেছিলে তখন তোমার পছন্দ নয়, গন্ধে বমি আসে। পৌষি কিঞ্চিত শব্দ করে হেসে দিল, বলল, আমি তো মজা করেছি তোমার সাথে, কিন্তু তুমি সব কিছুতে এত সিরিয়াস হয়ে যাও কেন? কখন সিরিয়াস হয়েছি? মনে নেই কখন সিরিয়াস হয়েছো? সাফওয়ানের সাথে আমাকে দেখে তুমি ভেবে নিয়েছো ওকে আমি ভালোবাসি। তিতলি যে তোমাকে চিঠি দিয়েছে আমি তখন জানতাম না, কিন্তু যখন শুনি হতবাক হয়ে যাই। এজন্য তোমার জন্মদিনে আমার ব্যাগে রাখা উপহার আমি ভেবেছি তুমি তিতলিকে দিয়েছো, কারণ এর আগে মাঝে মধ্যে তুমি তিতলির প্রশংসা করতে, আবার তিতলির চিঠিও পড়েছো। এজন্য ধরে নিয়েছিলাম এসব তিতলির, কিন্তু উপহারগুলো আমি খুলে দেখিনি তখন। স্কুলে তিতলিকে বলি খুলে দেখার জন্য, কিন্তু তখন আমার মনে তোমার জন্য অদ্ভুত অনুভূতি হয়, কেন জানি না। সেদিন ভীষণ মন খারাপ হয়,
তিতলিকে দেয়া উপহারগুলো দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। এজন্য সেদিন বাসায় ফিরতে ইচ্ছে করছিল না। জানো, সেদিন আমি ফেনী আর রেলওয়ে জংশনে নিরিবিলি বসে দীর্ঘ সময় ধরে কেঁদেছি। সেদিন খুব বলতে ইচ্ছে করছিল, আরাফ ভাই তুমি আমাকে ভালোবাসোনি কেন? আমি কি দেখতে খুব খারাপ? ওই তিতলির থেকেও খারাপ। তার ঘন্টা দুয়েক পরে সাফওয়ান আমাকে দেখে ছুটে আসে। আমার মন খারাপ দেখে রেস্টুরেন্টে জোর করে খেতে নিয়ে যায়, কিন্তু আমি কিছুই খেতে পারিনি সেদিন। সে আমাকে আবার বাইকে করে বাসায় পৌঁছে দিয়ে যায়। পড়ে যাওয়ার ভয়েই তার কাঁধে আলতো করে হাত রেখেছিলাম। বিশ্বাস করো, আমি তাকে একটু শক্ত করে ধরিনি, কিন্তু আমি জানি তুমি আমাকে একটুও বিশ্বাস করো না, ভাবছো সব মিথ্যে বলছি। আরাপ পূর্বের চেয়ে দ্বিগুণভাবে দৃঢ় বন্ধনে বেঁধে নিল পৌশিকে। চোখে মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল তার। বলল, কে বলেছে তোমাকে আমি বিশ্বাস করি না? আমি শুধু রাগানোর জন্য বলেছি এসব। আমিও তোমাকে সব সত্যি বলতে মুখিয়েছিলাম, কিন্তু সেদিনের পর থেকে তুমি দূরত্ব বাড়িয়েছিলে আমার থেকে, যা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিত। তাই তো কানাডায় ফিরে এসেছি, শুধু তোমার অনুভূতি প্রকাশিত হওয়ার জন্য। যদিও রোজ ভয় পেতাম তুমি আমার থাকবে তো না অন্য কারো হয়ে যাবে। পৌশি হিচকি তুলল কাঁদতে কাঁদতে। তুমি 5 বছরে একটা খোঁজও নাওনি আমি বেঁচে আছি না মরে গেছি। দাদুকে জিজ্ঞেস করো, আমি প্রতিদিনই আমার বউয়ের খোঁজ নিতাম, কিন্তু আমার বউ তার জামাইয়ের খোঁজ নেয়নি কখনো। পৌশির প্রত্যুত্তর করতে কষ্ট হচ্ছিল ভীষণ, কারণ ততক্ষণে তার কান্নার বেগ বেড়েছে। ভেজানো গলায় অস্পষ্ট সুরে বলল,